আমাদের অভিভাবকরা, আমার কমরেডরা, আমার সাথীরা, ছাত্র ছাত্রীরা যারা আমাদের সভায় এসেছেন, আমাদের মিছিলে পা মিলিয়েছেন, কেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কথা বলা জরুরি, কেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্লোগান তোলা জরুরি, ওরা এই কথাগুলো এখানে রেখে গেছে। আমি ওরা যা বলেছে সেগুলোর পুনরাবৃত্তি করব না, কিন্তু আজকে যখন আমরা বাংলার সাধারণ মানুষ 2024 সালে নির্বাচনের আগে একসাথে এসেছি, জমায়েত করেছি, 1-1.5 ঘন্টা একটু সময় আমরা একসাথে কাটাবো, আমাদেরকে একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। আজ থেকে 5 বছর আগে যখন নির্বাচন হচ্ছিল, লোকসভা নির্বাচন হচ্ছিল, তখনকার কি প্রেক্ষাপট ছিল, আর আজকে এই 2024 সালে দাঁড়িয়ে যখন নির্বাচন হবে তার প্রেক্ষাপটটা কি। তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাং গময় আবিরাভি মায়েত। তারপরে বিভিন্ন গান হতো, কোনোদিন রবীন্দ্রসঙ্গীত, কোনো দিন অন্য কোনো গান। শুধু মনে আছে শনিবার দিন আমরা জাতীয় সঙ্গীত গাইতাম, এই আমরা যারা লাইনে দাঁড়িয়ে গান গাইতাম, এই আমরা যারা স্তোত্র পাঠ করতাম, আমাদের কখনো কেউ এসে জিজ্ঞেস করেনি আমাদের জাত কি, আমাদের ধর্ম কি, আমরা মন্দিরে যাই না মসজিদে যাই, আমরা গির্জায় যাই না গুরুদুয়ারায় যাই, আমরা সকালবেলা বাড়িতে গীতা পড়ি না কোরআন পড়ি, কেউ আমাদের জিজ্ঞেস করেনি। আমাদের মনে হতো স্কুলটা আমাদের বড় হওয়ার জায়গা, শেখার জায়গা, একসাথে কিভাবে বেঁচে থাকতে হয় তার জায়গা। আমাদের মনে হতো স্কুল এমন একটা জায়গা যেখানে আমরা মানুষ হতে শিখি, আমাদের দিদিমণিরা আমাদের বড় করতেন। আমি বাংলা মিডিয়ামের ছাত্রী, আমার এক বন্ধু ছিল যে ক্লাসে ফার্স্ট হতো, অর্পিতা মেয়েটির নাম। অর্পিতার বাবা একটা ছোট্ট সাইকেলের দোকান চালাতো, দেখতে পারতো, ফিজিক্সে পিএইচডি করতে পারতো, পোস্ট ডক্টরেট করতে পারতো, কারণ আমাদের মাথার উপর একটা বন্ধু সরকার ছিল। আমাদের মাথার উপর এমন একটা সরকার ছিল যারা মনে করতো প্রতি বছর এসএসসি টেট হওয়া উচিত, যারা মনে করতো সরকারি স্কুলে ভালো দিদিমণি, ভালো মাস্টারমশাইদের যদি দেওয়া যায় তাহলে গোটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। আমাদের মনে আছে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে আমরা পড়ব, কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়ব, উচ্চ মাধ্যমিকের পর কোন কলেজে আমরা ভর্তি হব, সেগুলো আমাদের মা বাবা ঠিক করেনি, দিদিমণিরা ঠিক করেছে। আমার সরকারি স্কুলের দিদিমণিরা, আমার সরকারি স্কুলের মাস্টারমশাইরা, যারা আমাদের মতো একটা গোটা প্রজন্মকে সন্তান স্নেহে লালন পালন করেছে। আজকে এই প্রজন্মের মন্ডলের মেয়ে সাইন করার পর টিকটকে নাচতেন, বাদল বর্ষা বিজুলি সময় কো পান, দেখতাম, ভালো লাগতো। আমরা দেখলাম জ্যোতিপ্রিয়া মল্লিকের মেয়ে এই কোভিডের সময় যখন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, কোভিডের দ্বিতীয় ওয়েভে যখন সাধারণ মানুষের বাড়িতে চাল ডাল পর্যন্ত ছিল না, জ্যোতিপ্রিয়া মল্লিকের মেয়ে নাকি শুধুমাত্র টিউশনি করে 2 কোটি টাকার মালিক হয়েছে। 2 কোটি টাকার মালিক কি করে হয় আমি আর আপনি জানি না। এখানে তো অনেকে আছে কলেজে পড়ে, পেঁচা টিউশনি দেয়, কেউ গরু চুরির টিউশনি দেয়, কেউ কি করে কাটমানি খেতে হয় তার টিউশনি দেয়, ফলে ওরা অতগুলো টাকা হয়তো উপার্জন করতে পারে। আমরা দেখছি যাদের হাতে আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলোকে ছেড়ে দিলাম, তারা তো কেউ মানুষ নয়, তাদের মধ্যে তো মিনিমাম মূল্যবোধটুকুনি নেই। আমার ছেলেকে, আমার মেয়েকে কি শেখাবে সে? যে স্কুলগুলো আমাদের বড় হওয়ার জায়গা ছিল, যে স্কুলগুলো আমাদের মানুষের মতো মানুষ হওয়ার জায়গা ছিল, আজ সেগুলো চোর, ডাকাত, দুর্নীতিবাজদের আখাড়া হয়ে পড়েছে। বাঁচাতে হবে তো স্কুলগুলোকে। মমতা ব্যানার্জি বলেছেন 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেলে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে কার লাভ, কার ক্ষতি? মমতা ব্যানার্জির ছেলেমেয়েরা, অভিষেক ব্যানার্জির ছেলেমেয়েরা তো সরকারি স্কুলে যায় না। এই যে ছোট্ট এলাকা, এখানে যিনি টোটো চালাচ্ছেন তার বাড়ির মেয়েটা, তার বাড়ির ছেলেটা সরকারি স্কুলে যায়। এই যে বাজার এলাকা, এখানে এরা ছোট্ট একটা দোকান রয়েছে, ফুচকা বিক্রি করেন, তার বাড়ির ছেলেটা, তার বাড়ির মেয়েটা সরকারি স্কুলে। রাস্তায় দাঁড়াতে হয়, টোটো চালাতে হয়, শারীরিক কাজ করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়। আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা তো স্বপ্ন দেখতে ছাত্র ফেডারেশন করি, আমরা তো কিছু পাওয়ার জন্য আসি। ওই বসে আছে প্রতিগুর্দা যে সময় রাজনীতি করত ফকিরচাঁদ কলেজে, শুধুমাত্র ভারতের ছাত্র ফেডারেশন করার অপরাধে কতবার ওকে মেরে ফেলে চলে গেছে, ভেবেছিল মরে গেছে, ভেবেছিল আর শরীরে প্রাণ। কি সেই স্বপ্ন, যে স্বপ্ন সুদীপ্ত গুপ্তরা দেখিয়ে গেছে, যে স্বপ্ন স্বপন কোলেরা দেখিয়ে গেছেন, সৈফুদ্দিন মোল্লারা দেখিয়ে গেছে। প্রত্যেকের হাতে কাজ, প্রত্যেকের জন্য শিক্ষার স্বপ্ন। গরিব পরিবারের ছেলে মেয়েটা মাথা উঁচু করে স্কুলে যাবে, সেই স্বপ্ন। গরিব পরিবারের ছেলেটা মেয়েটা মাথা উঁচু করে কলেজে যাবে, সেই স্বপ্ন। আজকে আমাদের থেকে ওরা সেই স্বপ্নগুলোকে কেড়ে নিতে চায়। নামবো না আমরা রাস্তায়? আমার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, আমার বাড়ির ভাইটার জন্য, বোনটার জন্য, আমার আগামী প্রজন্মের জন্য।
প্রত্যেককে সরকারি শিক্ষা দিতে হবে, প্রত্যেকের জন্য সরকারি শিক্ষা লাগবে, তার জন্য আমরা রাস্তায় নামবো না? একদিকে যেমন রাজ্যের একটা সরকার যারা কাটমানি, চুরি, দুর্নীতি নিয়োগ না করে আমার রাজ্যের সমস্ত পরিকাঠামোটাকে নষ্ট করার চেষ্টা করছে, শেষ করার চেষ্টা করছে, সেই একই সময় কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী। আমি একটা কমেডি শো দেখছিলাম, যাতে যিনি কমেডি করছেন, তিনি বলছেন যে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে একটাই পার্থক্য, নরেন্দ্র মোদী সাদা কুর্তা পাজামা পরেন আর মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরেন, এছাড়া ওদের মধ্যে আর কোনো পার্থক্য নেই। নীতিতে কোনো পার্থক্য হবে কি করে আনবেন তাদের? আমরা তো পড়েছি, জেনেছি যে স্কুলের সঙ্গে বাড়ির দূরত্ব যত বেড়ে যায়, ছেলে মেয়েদের ড্রপ আউট হওয়ার, স্কুল ছুট হওয়ার সম্ভাবনা ততোধিক বেড়ে যায়। যে মেয়েরা 12, 13, 14 বছরে স্কুলের সঙ্গে বাড়ির দূরত্ব যত বেড়ে যাবে, স্কুলে যাওয়ার তাদের যে অধিকার, স্কুলে যাওয়ার তাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তত বেশি কমে যাবে। মায়েরা ভয় পাবেন, বাবারা ভয় পাবেন, এত দূর রাস্তা আমার মেয়েটা একা যাবে, তার সাথে কি হবে আমরা তো কেউ জানি না। নবনীতা বলার সময় বলছিল, হাঁসখালির কথা বলছিল, আমাদের ছেলে মেয়েদের কাছে চাকরি না থাকলে ওদের লাভ। মমতা ব্যানার্জিতে তখন আমাদের কাছে গিয়ে বলতে পারেন, এই নাও 50 টাকা দিলাম, এই নাও 500 টাকা দিলাম, লক্ষ্মীর ভান্ডার, আসো তুমি তৃণমূল করো। নরেন্দ্র মোদী তখন তাদের কাছে গিয়ে হাতে ত্রিশূল নিয়ে দিতে পারে আর বলতে পারে যে তোমার কাছে চাকরি নেই, তোমার কাছে শিক্ষা নেই, তার কারণ এটা নয় যে সরকার তোমায় শিক্ষা দিচ্ছে না, সরকার তোমায় চাকরি দিচ্ছে না। তোমার কাছে চাকরি নেই, তোমার পেটে ভাত নেই, কারণ মুসলমানদের নাকি সংখ্যা বেড়ে যাচ্ছে। জাতে জাতে, ধর্মে ধর্মে লড়িয়ে দেওয়ার এদের অনেক পুরনো ইতিহাস। এরা চায় আমাদের হাতে শিক্ষা না থাকুক, আমাদের হাতে কাজ না থাকুক, যাতে আমাদের প্রতিদিন লড়িয়ে দেওয়া যায়। তাদের বিরুদ্ধেই তো লড়াই, তাদের বিরুদ্ধেই তো আমাদের রাস্তায় নামা। আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি, যে সময় প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ধর্ম নিয়ে, আমাদের জাত নিয়ে, আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই নবনীতাই বলছিল কোথায়, আমরা দেখলাম 2 দিন আগে কলকাতার বুকে গীতা পাঠ হলো না? বিজেপি বললো 1 লাখ মানুষ নাকি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করছে। আমাদের প্রশ্ন, আপনি গীতা পাঠ করবেন, কোরআন পাঠ করবেন, বাইবেল পাঠ করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আপনাকে ভালো বলার, খারাপ বলার কারোর কোনো জায়গা নেই। আমার দেশের যে সংবিধান, সেই সংবিধান আমাকে ধর্মাচরণ করার অধিকার দেয়। যে মানুষের যেমন ধর্মকর্ম করার ইচ্ছা, তিনি তেমন ধর্মকর্ম করবেন, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। এই অঞ্চলের মানুষ বলুন না, এই যখন দুর্গাপূজা হয়, যখন দুর্গাপূজায় অষ্টমীর দিন অঞ্জলি হয়, সারা বাংলা জুড়ে যখন মানুষ অঞ্জলি দেয়, কতজন মানুষ, কোটি কোটি মানুষ একসঙ্গে তারা অঞ্জলি দেন, কোটি কোটি মানুষ একসঙ্গে চণ্ডী পাঠ করেন। দরকার হয়েছে কখনো কোনো বিজেপি, দরকার হয়েছে কখনো কোনো তৃণমূলে, দরকার হয়েছে কখনো কোনো পলিটিক্যাল পার্টি? এই স্কুলে স্কুলে যখন সরস্বতী পুজো হয়, ছেলেমেয়েরা তার আগে থেকে কুল খাওয়া বন্ধ করে দেয়, যে কুল খেলে সরস্বতী ঠাকুর পাপ দেবে। সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়ার পর তারা কুল খান। যখন সরস্বতী পুজোর পার্টির দরকার হয়নি, হঠাৎ আজ গীতা পাঠের জন্য বিজেপির দরকার হচ্ছে কেন? হঠাৎ আজ গীতা পাঠ এবং বিজেপি দুটো একসাথে হয়ে যাচ্ছে কি করে? আসলে বিজেপি তো বুঝে গেছে, বিগত 9 বছরে, বিগত 9.5 বছরে আমার দেশ একটু থেকে তাদের মধ্যে হিন্দু মানুষ ছিলেন না। যে 1,40,000 মানুষ আত্মহত্যা করলেন, তাদের বেশিরভাগ মানুষ হিন্দু ছিলেন না। গীতা পাঠ করলে তারা বেঁচে যাবেন? গীতা পাঠ করলে ওই কৃষক মানুষ আত্মহত্যা করা বন্ধ করে দেবেন? গীতা পাঠ করলে যে মানুষের পেটে ভাত নেই, ক্ষুধার জ্বালায় যে শিশুটা মারা গেছে, সেই শিশু আবার বেঁচে উঠবে? উঠবে না। আপনি গীতা পাঠ করুন, কোরআন পাঠ করুন, বাইবেল পাঠ করুন, চণ্ডী পাঠ করুন, যখন ট্যাক্স যায়, এই কারণে ট্যাক্স যায় যাতে আমার বাচ্চার ছেলে মেয়েটা, আমার বাড়ির আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, দায়ভার, দেখভাল এই সরকার করে। বিজেপির সরকার, সরকারের যে কাজ, সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো করছে যাতে মানুষ প্রশ্ন না করতে পারে, যাতে মানুষ জিজ্ঞাসা না করতে পারে নরেंद्र मोदी जी कहा गए आपके अच्छे दिन? आपने तो कहा था सबका साथ होगा, सबका विकास होगा, हर एक आदमी के अकाउंट में 15-15 लाख रुपए आएगा, मंदिर का उद्घाटन करेंगे, कभी बोलोगे कि हम गीता पाठ करेंगे, और बार बार उनसे ये सवाल भुला दो कि हमारे घर में अभी भी भूख है। बार बार उनसे ये सवाल भुला दो कि पिछले 9.5 साल में 14%, 14% हमारे देश के अंदर बेरोजगारी बढ़ा। যিনি বলেছিলেন আসলে কোনো মানুষ ছোট বড় হন না, যে মানুষ ভগবানকে মন থেকে ডাকেন তিনিই ভগবানের কাছের মানুষ। এইটা তো আমাদের কাছে ধর্ম। বিবেকানন্দ কি শিখিয়ে গেছে? কর্মের কথা বলেছেন, বলেছেন গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো। রামকৃষ্ণদেব কি শিখিয়ে গেছেন আমাদের? যে পিছিয়ে বাংলার ধর্ম, এই তো আমাদের ইতিহাস। আজকে সেই ইতিহাসগুলো বদলে দিয়ে আমাদের মধ্যে নতুন করে সাম্প্রদায়িক রং তৈরি করার চেষ্টা হচ্ছে। যখন আমরা ভগবানকে ডাকি, যখন আমার বাড়ির মা
দুর্গা ঠাকুরের সামনে গিয়ে হাত জোড় করে বলেন, মা গো আমার বাড়ির ছেলেটা নিয়ে যখন নরেন্দ্র মোদীরা বলেন যে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, তাই বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দাও, সেটা সাম্প্রদায়িকতা। নরেন্দ্র মোদীরা যা বলছেন সেটা সাম্প্রদায়িকতা। যোগী আদিত্যনাথরা যা রোজ বলেন সেটা সাম্প্রদায়িকতা। যে মানুষ ধর্মে বিশ্বাস, সাম্প্রদায়িকতা রাজ করছে। বিজেপির হাত ধরে সাম্প্রদায়িক শক্তি আমার রাজ্যে এসেছে। ওরা বলছেন গীতা পাঠ করতে হবে। শুভেন্দু অধিকারী গীতা পাঠ করাচ্ছে। আমরা তো শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবো, শুভেন্দু বাবু আপনি একটুখানি গীতা পাঠ করে প্রত্যেকটা পাতা পড়ে একটু বলুন তো গীতার কোন ছত্রে লেখা আছে? ছত্রে লেখা আছে, গীতার কোন ছত্রে লেখা আছে? পশ্চিমবঙ্গের বুকে যখন আমার প্রজন্মের ছেলেমেয়েরা 1000 দিন ধরে রাস্তায় বসে থাকবেন, চাকরি পাবেন না, তখন তাদের ইমোশন, তাদের আবেগ নিয়ে খেলা করতে হবে। গেছিলেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনায়, শুনেছেন নিশ্চয়ই আপনারা। পার্টির দরদি তার হাত ভাঙা, তাকে বলছে যে মা তোমার হাত ভেঙে গেছে, এখানে থাকলে তোমার চিকিৎসা হবে না, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করিয়ে দেবো, তোমার হাত ঠিক হয়ে যাবে। সেই বুড়ি মা হাত ভাঙা, বাড়ি ঘর। আজকে আমরা যারা এখানে একসাথে এসেছি, আমাদের লড়াই তৃণমূল বিজেপি দুজনেরই বিরুদ্ধে। স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেকে প্রশ্ন আমাদের করেন যে তৃণমূল তো আপনাদের জোট সঙ্গী, অমুক সঙ্গী তমুক সঙ্গী। আমরা বলছি কেমন জোট আর কিসের জোট? আমরা যারা বিজেপি বিরোধী দল একসাথে এসেছিলাম, আমরা তো হিন্দু। গোলবার্কার সাভারকাররা তারা লিখে গেছেন যে হে হিন্দু, তোমরা ব্রিটিশদের সঙ্গে লড়াই করে নিজের শক্তি জায়া করো না, নষ্ট করো না, শক্তি বাঁচিয়ে রাখো। কারণ এই দেশের তিনটেই শত্রু, একটা কমিউনিস্ট, দ্বিতীয়টা মুসলিম, তৃতীয়টা খ্রিস্টান। কন্ট্রাকচুয়াল করে দিয়েছে, স্থায়ী চাকরি বন্ধ করে দেবে আগামী দিনে। মমতা ব্যানার্জিও তাই করেছে। এই আমার যে বন্ধুরা শুনতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার, আমরা দেখি আমাদের পাড়ায় পাড়ায় বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়াররা রয়েছে। কেন সিভিক ভলেন্টিয়ারের দরকার হলো? এই ট্রাফিক পুলিশে, পুলিশ ডিপার্টমেন্টে কয়েক লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে, স্থায়ী শূন্য পদ। যারা সিভিক ভলেন্টিয়ারের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মমতা ব্যানার্জি ওই কয়েক লাখ শূন্য পদ পূর্ণ করছেন না, স্থায়ী পদে নিয়োগ করছেন না, তার পরিবর্তে কন্ট্রাকচুয়াল ভাবে, অস্থায়ী ভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করছে। যে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে রয়েছেন আমার বয়সী ছেলে মেয়েকে, পড়াশোনা করেছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন, স্বপ্ন নিয়েছেন যে এতটা তোমার কোটা, তোমাকে এত টাকা কালেকশন করে ওপরে দিতে হবে, না হলে চলবে না। আমি যদি মিথ্যে কথা বলি আমার বন্ধুরা আমাকে ঠিক বলছে। 3000 টাকা 5000 টাকা মাসে পান, বুকে হাত দিয়ে বলুন তো 5000 টাকা মাসে কিভাবে চলে বাড়িতে? বাড়িতে একটা বাচ্চা আছে, বউ আছে, বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে, 5000 টাকায় কি হয়? খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ে। এমন বহু মানুষ রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে ঘোরাফেরা করেন, তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের বাইক বাহিনী হয়ে ভোট লুট করতে যান, পার্টি অফিস দখল করতে যান, পার্টি অফিস বোম মারতে যান। আমি জানি এরা অনেকে এগুলো হতে চায়নি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এই পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের গুন্ডা বাহিনীরা যেভাবে নির্বাচন করে সেভাবে নির্বাচন করেছে। ওই গুন্ডা বাহিনীর মধ্যে এমন হাতে বন্দুক তুলে দিচ্ছে, মদ খাওয়ার টাকা, বাইকের টাকা, গাঁজা খাওয়ার টাকা।